নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যান্সি লাভার্স কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বেশ কয়েকটি পর্বে আমরা হিমাচল ভ্রমণ দেখাচ্ছি আপনাদের। আমরা চণ্ডীগড় থেকে আমাদের যাত্রাপথ শুরু করেছিলাম। কিন্নর কল্পা হয়ে আমরা পৌঁছে যাব লাহুল স্পিতি ভ্যালিতে। কালকে কল্পার সাইট সিন করেছি, আজকে সকালে তাই আমরা রওনা দেবো স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। চলুন যাত্রাপথের সেই দৃশ্য আপনাদের সাথে গল্প করতে করতে বর্ণনা করি। পাহাড়ের অদ্ভুত সুন্দর বাঁকগুলো পার করে করে আমরা কল্পার যা এসেন্স ছিল সেটাকে নিয়ে এগিয়ে যাব স্পিতির উদ্দেশ্যে। প্রত্যেকটা বাঁক ঘুরছে আর একটা অদ্ভুত রোমাঞ্চ আপনার চোখের সামনে হাজির হবে এবং ততটাই ভয়ঙ্কর সেই দৃশ্য, সেই পথের দুর্গম পথের জার্নি আজকে আপনাদের সারাটা পথ ধরে দেখাবো। কি অদ্ভুত সুন্দর সেই যাত্রাপথ। হালকা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আজকে সবার প্রথম যে গ্রামটা আমাদের সামনে পড়বে সেটা হচ্ছে রেকংপিও। রেকংপিও কল্পার সদর শহর। রেকংপিও পার করে আমরা এসে উঠব হিন্দুস্তান টিবেটান রোডে। আগেই বলেছি, হিমাচলের রাস্তাতেই হিমাচলের সৌন্দর্য। প্রতিটা বাঁকে লুকিয়ে রয়েছে নতুন কিছু দৃশ্য, আর কখনো কখনো পাহাড় থেকে নেমে আসছে হালকা ছোট ছোট ঝোড়া বা ঝর্ণা। সেই সমস্ত রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কখনো সানসেটের মতো রাস্তা মাথার ওপর দিয়ে ঝুলে রয়েছে, আর কখনো অদ্ভুত একটা খাড়াই পথ পাশ দিয়ে নিচে নেমে গেছে। দেখলেই একটা মনের মধ্যে ভয় বা রোমাঞ্চ অনুভূত হবে। সেই সমস্ত দেখে আমরা এগিয়ে চলেছি স্পিতির উদ্দেশ্যে। ঝর্ণার জলে গাড়িটাকে হালকা ধুয়ে নিচ্ছে, আর আমরাও এগিয়ে চলেছি সেই মনোরম নানা দৃশ্য দেখতে দেখতে। সবার প্রথম আমরা গিয়ে উপস্থিত হব খাপ ভিলেজে। খাপ ভিলেজে যাওয়ার আগে আমাদের পথের সঙ্গী হয়েছে শতদ্রু নদী। আর খাবে গিয়ে দেখব শতদ্রু নদী এবং স্পিতি নদী একে অপরের সাথে মিলিত হয়ে তার স্রোতের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে নিচের দিকে এগিয়ে চলেছে। কিন্নর কল্পা তুলনামূলক অনেক সবুজ। যতই আমরা স্পিতির দিকে এগিয়ে চলেছি তত পাহাড়ের রঙও চেঞ্জ হচ্ছে। সামনে একটা চেকপোস্ট পড়লো, চেকপোস্টে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আমরা আবার সামনের পথ ধরে এগিয়ে চললাম। দেখতেই পাচ্ছেন পাহাড়ের রং কিরমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্নরের বা কল্পার যে আপেল বাগান এবং হিমালয়ের যে অপরূপ সৌন্দর্য, পাহাড়ি সরল জীবনধারা ছেড়ে আমরা আস্তে আস্তে কম জনবসতির গ্রামগুলোতে পৌঁছাতে শুরু করব এবং দুর্গম তাদের সেই জীবনযাত্রা উপভোগ করব। আমরা এসে পৌঁছেছি, যেটা বলছিলাম, খাপ ভিলেজে। যে এই দিকে যে নদীটা, এই নীলচে রঙের যে জলটা, সেইটা কিন্তু স্পিতি নদী। আর এই যে ঘোলাটে জলটা, এই নদীটা হচ্ছে শতদ্রু নদী। এই দুটো নদী মিলছে এই জায়গাটায়। আর আমরা এখন, এইটা হচ্ছে খাপ ব্রিজ, আমরা দাঁড়িয়ে আছি এই খাপ ব্রিজে। এখানে আসলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তিনটে পাহাড়কে দুটো নদী কিভাবে আলাদা করে রেখেছে। দুটো নদী এখানে এসে মিলিত হচ্ছে, আর এই ব্রিজ দিয়ে আমরা পৌঁছে যাব এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। মানে আমাদের স্পিতির যে পথ, সেই পথ এখান থেকেই শুরু হয়ে যাবে। পাহাড় ক্রমশ রুক্ষ হয়ে উঠছে এবং একটা বিপদসংকুল পথ। আপনার জীবনের অন্যতম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা এই পথের জার্নি। আর আস্তে আস্তে আমরা নিচ থেকে ওপরে উঠব। পাহাড়ের রূপটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবেন। কত রঙের যে পাহাড়, আপনার দেখতেই একটা অন্যরকম অনুভূতি আসবে। কতটা খাড়াই নিচে নেমে গেছে ভাবতেই জাস্ট একটা শিহরণ গায়ে জেগে যাচ্ছে। আর এই পথে আমাদের সঙ্গী হবে স্পিতি রিভার।
রাস্তা খুব সুন্দর, কোনো রকম জার্নির যে শরীরের ক্লান্তি সেটা অনুভূত হবে না। বলতে বলতে আমরা এসে উপস্থিত হলাম নাকোতে। এই দিকের যে মোনাস্ট্রিটা এইটা হচ্ছে নতুন মোনাস্ট্রি, আর যেটা পুরনো মোনাস্ট্রি সেটা হচ্ছে ওই দিকটা। তো প্রথমে চলুন পুরনোটা থেকে একবার ঘুরে আসা যাক। এটা হচ্ছে পুরনো মোনাস্ট্রিটা, এটা কিন্তু এখন বন্ধ। প্রথমে আমরা দেখে নেব নাকো মনেস্ট্রি। নাকো মনেস্ট্রির একটা নতুন মনেস্ট্রি আছে, একটা পুরনো মনেস্ট্রি। পুরনো মনেস্ট্রির ফ্লেভারটা বেশ অন্যরকম, একটা প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে। সেই জায়গাটা আমরা প্রথমে দেখে নিই। এখন আমরা যাচ্ছি যে নতুন মোনাস্ট্রিটা সেইটার ভিতরে। তো সেটার এখন গেট বন্ধ, ওটাকে নক করে কিন্তু ভেতরে ঢুকতে হবে। নাকো মোনাস্ট্রি যেটা নিউ মোনাস্ট্রি সেইটার ভিতরে। এই নাকো মোনাস্ট্রি কিন্তু তৈরি হয়েছে টাবো মোনাস্ট্রির আদলেই। এমনিতেই নিরিবিলি গ্রাম, তার উপরে মনেস্ট্রিগুলোর মধ্যে লক্ষ্য করেছি একটা অদ্ভুত নীরবতা বিরাজ করে। ঢুকলেই মন অটোমেটিক শান্ত হয়ে যায়। এখানে দলাই লামারও চরণস্পর্শ পড়েছে। এরপর আমরা গ্রাম্য জীবন দেখতে দেখতে সরল মেঠো পথ ধরে এসে উপস্থিত হলাম নাকো লেকের ধারে। নাকো লেক নাকোবাসীদের জন্য একটা পবিত্র লেক, পরিষ্কার টলটলে জল এবং আজকে আকাশটাও বেশ সুন্দর। कैसे हो आप लोग? कहाँ से हो? हम लोग नागपुर से। नाको से। हम लोग कलकत्ता से। अच्छा फिर ठीक है चलो। कलकत्ता से बोल एक रहे हैं। अच्छा पोज दो, तुम भी जाओ, एक अच्छा पोज दो, हैंडशेक करो, स्माइल करो, स्माइल। গ্রামের আপেল গাছগুলোতে সদ্য ফুল এসছে। সেই সব গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম হেলিপ্যাড গ্রাউন্ডে। এই হেলিপ্যাড গ্রাউন্ডের আশেপাশেই রয়েছে নাকোর বিভিন্ন খাবারের হোটেল। আপনারা এখানেই দুপুরের লাঞ্চ করে নিতে পারেন। নাকোতে নেমে আমরা এই নাকোতে নেমে সোমাং ধাবাতে এলাম লাঞ্চ করতে। তো এখানে দেখা যাক কি পাওয়া যায়। আমরা এই হিমাচলটা ভ্রমণ করছি মে জুন মাসে। স্বাভাবিকভাবেই এখন আপেলের দেখার কোনো সম্ভাবনা নেই। নিচের দিকে তাও ছোট ছোট আমলকির মতো আপেল হয়েছে, উপরের দিকে সবে আপেলের ফুল এসছে। আপেল হওয়ার একটা নিয়ম হচ্ছে যত গরম পড়ে সেইখানকার আপেল আগে পাকে এবং যত ঠান্ডার জায়গা সেখানকার আপেল পরে পাকে। আমরা যখন নাকোতে এসছি, নাকোর আশেপাশে গ্রামগুলোতে যে আপেল গাছগুলো রয়েছে তাতে সদ্য ফুল এসছে। আপেল দেখতে হলে আপনাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে আসতে হবে। এরপর আমরা যাব গিউতে। গিউ আর একটা খুব ছোট্ট গ্রাম, কিন্তু গিউ যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে গিউর মমির জন্য। ভারতবর্ষের একমাত্র জীবন্ত মমি, লিভিং ফসিল যাকে বলে, সেটা আমরা দেখে নেবো। একটা অন্যরকম অভিজ্ঞতা। চলুন আগে মমিটা ভালো করে দেখে নিই। এই হচ্ছে মামির হিস্ট্রি। সামনে প্রসাদ রাখা আছে, এটা এখানে ডোনেশন বক্স আছে, এখানে গৌতম বুদ্ধর একটি স্ট্যাচু রয়েছে, আর এটি খুব সম্ভবত লামা সাংঘা টেনজিনের, না এটা নয়। গিউ থেকে আমরা এবার বেরিয়ে যাব তাবোর উদ্দেশ্যে। আলো কমে আসছে আস্তে আস্তে, সন্ধে হয়ে আসবে আর কিছুক্ষণ বাদেই। গ্রাম্য মেঠো পথ ধরে আমরা এগিয়ে চললাম তাবোর উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাটটা এবং পাহাড়ের চারিপাশটা একটু কালোর ঘনত্বটা বেশি, কালচে পাহাড়, কালচে ধুলো, কালচে রাস্তা, এবং এখানকার যে একটা সরু নদী বয়ে গেছে তার জলের রঙটাও কালো কালো, মাটি ধোয়া জলই যাচ্ছে, স্বাভাবিকভাবেই সেটা কালো হয়ে গেছে।
এইসব দেখতে দেখতে আমরা এসে হাজির হলাম তাঁবুতে। আজকে এখানেই আমাদের রাত কাটানো, হোটেল ট্রোজান। চলুন রুমগুলো আপনাদের এবং হোটেলটা কেমন একটু দেখিয়ে দিই। টেক্সচার করা একটা সুন্দর, বেশ আউটসাইডটা দেখতে সুন্দর। এখান দিয়ে ঢুকে বাঁদিকে রাস্তা, আর আমাদের ঘর হচ্ছে এইটা। তলা একটা সবুজ কার্পেট বিছানো, বেশ সুন্দর লাগছে, একটা ঘাস ঘাস ফিলিং আসছে। আর এটা হচ্ছে ডাবল বেড, কম্বল দেওয়া, টাওয়েল দেওয়া। ওদেরকে জানলা, কিন্তু এখন অন্ধকার, আর বাইরে সাংঘাতিক ঠান্ডা, তাই খুলছি না। খাটের উপরে একটা আয়না দেওয়া আছে। এখানে একটা টেবিল যথেষ্ট বড়, এখানে চার্জিং পেড। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু ছোট, কিন্তু ঠিক আছে। এখানে শাওয়ার আছে, কল, বেসিন, আয়না, আর এরকম একটা কোমোড। আর এখানে গিজার দেওয়া আছে একটা, ছোট বাট সমস্ত রিকোয়ার্ড ফেসিলিটি কিন্তু রয়েছে এখানে। রাস্তা এই নিচে থেকে আমরা খানিকটা উঠে এসেছি, আর উঠে এসে কিন্তু ট্যাবো কেভ দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখুন, আমরা যাব ওই জায়গাটায়, অনেকটা হেঁটে যেতে হবে। চলুন যাওয়া যাক। এইখান থেকে পুরো টাবো ভিলেজ কিন্তু দেখা যাচ্ছে। আর ওই দিকে দেখুন স্পিতি নদী যাচ্ছে, এই জায়গাটায় আছে স্পিতি নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি ট্যাবো কেভের সামনে। এই যে দেখছেন ট্যাবো কেভ, এইখানে একটা কেভ আছে, এইখানে একটা কেভ আছে, আর ওইদিকে আরো দুটো আছে। গুহা থেকে একটা গুহার মানুষ বেরোচ্ছে। টাবোর এই গুহাগুলো শোনা যায় অনেক প্রাচীন। আগেকার দিনের মানুষরা যখন এখান দিয়ে যাতায়াত করতেন, বিশেষ করে লামারা বা পর্যটকরা বা ব্যবসার কাজে যারা এই রাস্তা দিয়ে যেতেন, প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচার জন্য এই গুহাগুলোকে ব্যবহার করতেন। আবার কেউ কেউ বলে তপস্যা বা মেডিটেশনের জন্য এই গুহাগুলো ব্যবহার হতো। টাবুর সকাল, আর সকাল মানেই গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সেই গ্রামটাকে দেখে একদম মনের স্বাদ মিটিয়ে নেয়া। এবারও তার অন্যথা হলো না, আমরা টাবুর চারিপাশটা দেখব। প্রথমে চলুন দেখে আনি নতুন মনেস্ট্রিটাকে। টাবুর যে পুরনো মনেস্ট্রি, যেটা ভালো করে আপনাদের দেখাবো, সেটাকে হিমালয়ের অজন্তা বলে। 996 খ্রিস্টাব্দে তৈরি, যথেষ্ট প্রাচীন এই মনেস্ট্রির ভেতরে কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন না। মনেস্ট্রির ভেতরে ফ্লেক্সোর অনেক কাজ ছিল, সেগুলো আমরা ভেতরে গিয়ে ভালো করে দেখলাম। আপনারাও যদি কখনো আসেন দেখবেন কি অদ্ভুত সুন্দর সেই সময়কার চিত্র। এই যে গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে ভেতরে। আর ভেতরে ঢোকার সময় কিন্তু এখানে ক্যামেরা, মোবাইল সবকিছু লিখে রাখতে হবে। সকালবেলা হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমাদের বেরিয়ে পড়ার পালা কাজার উদ্দেশ্যে। এই পথে আমাদের সঙ্গী হয়েছে অদ্ভুত সুন্দর ভূমিরূপ। হাওয়ার ধাক্কায় পাহাড়গুলো কেটে যে ভূমিরূপ তৈরি হয়েছে, যেগুলো আমরা ভূগোল বইতে পড়েছি। আর ধাপে ধাপে চাষ হওয়া কিছুটা টুকরো টুকরো মাঝে মাঝে সবুজ জমি, এবং সেই সবুজ জমিকে ঘিরে ওঠা কিছু গ্রাম। আর সঙ্গী হয়েছে নীল জলরাশি নিয়ে বয়ে চলা স্পিতি নদী। আকাশের জন্য জলটা আরও বেশি সুন্দর লাগছে। সব কিছু দেখতে দেখতে আমরা সবার প্রথম এসে উপস্থিত হলাম ধানকার। ধানকারের এটা নতুন মনেস্ট্রি। ধানকারেরও দুটো মনেস্ট্রি আছে, একটা ওল্ড মনেস্ট্রি, একটা নিউ মনেস্ট্রি। ওল্ড মনেস্ট্রিতে আমরা যাব, দেখাবো কি অদ্ভুত লাগবে দেখবে। ওই জায়গাটার মধ্যে তারপর এসে এই ধানকার মনেস্ট্রিতেই আপনারা একটু লাঞ্চ সেরে নিতে পারেন। এখানে লাঞ্চেরও আপনার সুযোগ রয়েছে।
জুতো খুলে তারপর ঢুকতে হবে। আর দেখুন কি লেখা আছে এখানে, সেফ ধানকার। এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। আমিও সেটাই খুঁজছি, বলছে আপস্টেয়ার্স, কিন্তু এক্স্যাক্টলি কোন দিকে বুঝতে পারছি না। কাম আপস্টেয়ার্স ফর টিকিট। Excuse me, where can I get the ticket, please? Upstairs. Okay. Thank you. তো টিকিট কিন্তু এইখান দিয়ে উঠে আগে আপনাকে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে তারপর ঢুকতে পারবেন। এসে আপনাকে ফার্স্টে এইখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে আপনাকে ভেতরে ঢুকতে হবে। আর ফটোগ্রাফি কিন্তু ভেতরে অ্যালাউড না, মানে কোনো রকম ফটোগ্রাফ বা ভিডিওগ্রাফি কিন্তু ভেতরে অ্যালাউড না। তাই আমি ক্যামেরা কিন্তু এখানে ছেড়েই ভিতরে। ধানকার লেক অনেকে যান, পাহাড়ের পিছনে সেই ধানকার লেকে ট্রেকিং করে যেতে হয়। প্রায় 3 ঘন্টা সময় লাগে যাতায়াত মিলিয়ে। 3 কিলোমিটারের মতো ট্রেকিংয়ের সেই পথ। যে এটা ট্রেল অফ রোড আছে, একটা রাস্তা যাচ্ছে উপরে, ঠিক এই জায়গাটায় গিয়ে কিন্তু ধানকার লেকটা অবস্থিত। দূর থেকে যেটাকে দেখে মনে হচ্ছিল উইয়ের ঢিপি, সেই উইয়ের ঢিপির মতো পাহাড়ের মাঝে তৈরি হয়ে আছে এই ধানকার মনেস্ট্রি। যথেষ্ট পুরনো মনেস্ট্রি, উঠতে বেশ রোমাঞ্চই লাগছিল। মাটির সিঁড়িপথ বেয়ে আমরা চলে এলাম উপরে, আর উপর থেকে দেখে নিলাম পুরো ধানকার ভিলেজটাকে। অদ্ভুত সেই দৃশ্য। এখন আমরা ঢুকছি লালুং মনাস্ট্রিতে। এই লালুং মনাস্ট্রি অবস্থিত লাহোল স্পিতি ডিস্ট্রিক্ট, যেটা হিমাচল প্রদেশে। এবার চলে এলাম আমরা লালুং ভিলেজ। লালুং ভিলেজের মধ্যে একটু লালচে বা লালাভো আভা যেন বেশি মনে হচ্ছে, পাহাড়ের রঙে, পাহাড়ের রূপে। এখানেও একটা মনেস্ট্রি আছে, একটা ছোট্ট গ্রাম, আর কাঠিন্যে ভরা মানুষের জীবনযাপন। এই সব কিছু দেখে, তাদের অদ্ভুত কষ্ট সহিষ্ণু জীবনযাত্রা দেখতে দেখতে আমরা এবার রওনা দেবো কাজার উদ্দেশ্যে। এই যে এইটা, তো এইখানে তো বলা হয় যে এই তাংমার মাউন্টেনের রং কিন্তু চেঞ্জ হয় ভিতরের যারা অধিষ্ঠাত্রী দেবতা তাদের মুডের ওপর ভিত্তি করে। হলুদ হলে বলা হয় স্যাড, লাল হলে বলা হয় অ্যাংরি, এরম টাইপের সব। অনেকে এখান থেকে পিন উপত্যকায় যান। পিন উপত্যকার শেষ গ্রাম হচ্ছে মুড ভিলেজ বা মাড ভিলেজ। এটাও একটা সুন্দর ছোট্ট গ্রাম। পিন পার্বতী ট্রেকের শুরু হয় সেইখান থেকে। সেই মুড ভিলেজে অনেকে ঘুরে আসেন, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। আমরা তাই মুড ভিলেজের দিকে আর না গিয়ে সোজা চলে গেলাম কাজার দিকে। কাজার পর্বটা আগামী পর্বে দেখাবো। কাজায় কি কি আছে, কি কি দেখবো। কাজায় অনেক কটা থাকারও জায়গা আছে। কাজা একটা বড় শহর এই স্পিতি ভ্যালির মধ্যে, সমস্ত কিছু জিনিস এখানে আপনারা পাবেন। কাজায় থাকার জায়গা হিসাবে আমরা বেছে নিয়েছিলাম বাজারের সামনে, একটু জনবহুল জায়গা, এটিএমটাও সেখানে আছে। আপনারা আরও নিরিবিলি কাজা পেট্রোল পাম্পের আশেপাশের হোটেলগুলোতেও থাকতে পারেন, সবকটাই মোটামুটি সুন্দর। আজকে এখানেই আমরা রাত্রিবাস করব। যে হোটেলটায় আছি সেটাও আপনাদের একবার ঘুরিয়ে দেখে নিই, হোটেল মান্ডালা আছে, দুটো চেয়ার আছে, টি টেবিল আছে, লাগেজ অলরেডি নেমে গেছে আমাদের। এই যে টিভি, জানলা খুলে বাইরে মার্কেটটা দেখা যাচ্ছে। আর আমাদের এই হোটেলটা কিন্তু বাস স্ট্যান্ড, মানে কাজা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছেই, মার্কেটটা একদম সামনে। আর ডাবল বেড, খাটের ওখানে একটা প্লাগ পয়েন্ট আছে, এখানে একটা প্লাগ পয়েন্ট, এখানে সাইড টেবিল, ডাস্টবিন। আর বাথরুমে
এদিকে একটা বালতি, মগ দিয়েছে, এখানে দুটো কল, এদিকে কোমর, গিজারের ব্যবস্থা রয়েছে, আর এখানে একটা বেসিন, আর এখানে একটা আয়না রয়েছে। আজকে আর বাইরে বেরোনো নেই, বাইরে প্রচণ্ড ঠান্ডা, রাত হয়ে গেছে। নিচে রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা এই রুমের মধ্যেই খাবারগুলো সব নিয়ে চলে এসেছি। এই রুমটা একটু বড় ছিল, সবাই মিলে একসাথে খাবো। কাল সকালে উঠে কাজা ঘুরতে বেরোবো, সেটা আগামী পর্বে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আগুনের তাপ